নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজকে ওম বিড়লা বহু দিন পরে সংসদে এসেছিলেন এবং সংসদে আসার যে তার প্রেক্ষিতটা সেটা হচ্ছে ভোটাভুটির মাধ্যমে তিনি জয়ী হয়ে এসেছেন। অর্থাৎ গতকাল প্রায় অনেক রাত পর্যন্ত সংসদে ভোট দান পর্ব চলেছে এবং সেই ক্ষেত্রে ভোট দান পর্বটা কন্ডাক্ট করেছিলেন জগদম্বিকা পাল। এবং সেই সময় আপনারা জানেন যে অবশ্যই এনডিএর যেহেতু আসন সংখ্যা বেশি, তারা ভোটে জিতেই গিয়েছে এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স তারা হেরে গিয়েছে। নো কনফিডেন্স মোশনের ওপর ভিত্তি করে সম্পূর্ণ চর্চাটা হয়েছে, গতকাল রেজিস্টার্ড হয়েছে সমস্ত কে কি বলেছেন, ওম বিড়লা কোন সময় কি ধরনের আচরণ করেছেন, কার কি অভিযোগ, সমস্তটা রেজিস্টার্ড হয়েছে এবং তার পরবর্তীতে শেষ রাতে গিয়ে ভোটাভুটি হয় সন্ধ্যের পরে এবং তার পরিপ্রেক্ষিতে ওম বিড়লা আজকে আসেন। কিন্তু এসেও প্রথম 2 মিনিটের মধ্যে সংসদ ছেড়ে তাকে চলে যেতে হলো। নিজের পক্ষে বলার মতন কোনো কথাই তিনি বলতে পারলেন না এবং এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে ওম বিড়লা আলোচনা এড়িয়ে যেতে চাইছিলেন, সেই বিষয়টাকে এই মুহূর্তে একমাত্র জ্বলন্ত বিষয় হিসেবে দেখছে বিরোধীরা। এবং বিরোধীরা আজকে শুধুমাত্র বলে যে কোনো কোয়েশ্চেনিং পিরিয়ড কিচ্ছু দরকার নেই, এই মুহূর্তে একটাই বিষয় নিয়ে আলোচনা হবে যে ভারতবর্ষের অবস্থানটা কি। এই যে ইরান এবং ইসরায়েল আর ইউএস এর মধ্যে যুদ্ধ লেগেছে, তার মধ্যে ভারতবর্ষের অবস্থানটা কি, ভারতবর্ষ কি চাইছে, ভারতবর্ষ কিভাবে নিজেদের স্ট্র্যাটেজিটা বানাচ্ছে। এবং এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এলপিজি গ্যাসের যেভাবে দাম বাড়ছে, 60 টাকা করে দাম বেড়েছে, সেটাও বড় কথা নয়। মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তবুও মানুষ গ্যাস পাচ্ছেন না। যে কোনো রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে গিয়েছে। যে কোনো পাইস হোটেল, সেগুলো রাস্তার ধারে বন্ধ হয়ে গিয়েছে। মানুষ হাহাকারে ত্রাহি ত্রাহি রক্ত তুলছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে কি অবস্থায় মানুষ চলবেন, কিভাবে দেশের সরকার সেই বিষয়টাকে দেখছে, সমস্তটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এবং সেই বিরোধীদের যে বিরোধ, তার চাপে পড়ে ওম বিড়লা প্রথম 2 মিনিটের মধ্যেই সংসদ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন এবং বহুদিন পরে তিনি সংসদে আসলেন বটে, কিন্তু টিকতে পারলেন না। আপনারা দেখুন সেই 2 মিনিটের অবস্থান এবং তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। বিরোধীরা কিন্তু অবশ্যই এর থেকেও বড় সড়ো একটা প্রতিরোধ গড়ে তুলেছিল সংসদের বাইরে। সংসদের ভেতরে তো 2 মিনিট তারা প্রতিরোধ করলো, কিন্তু সংসদের বাইরে একটা হয়ে একদম সমস্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ, কংগ্রেসের সাংসদ, ডিএমকে দলের সাংসদ, আরজেডি সাংসদ, এসপি অর্থাৎ সমাজবাদী পার্টির সাংসদ, প্রত্যেকে ছিলেন এবং প্রত্যেকে একটা হয়ে তারা কি অভিনব পদ্ধতিতে একদম রীতিমতন হাড়ি কড়াই নিয়ে এসে এলপিজির গ্যাস সিলিন্ডার নিয়ে এসে প্রতিরোধ করেছে, সমস্তটা আপনাদের দেখাবো। আগে আপনারা দেখুন সংসদের অভ্যন্তরে কি হলো, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। सभासदों, माननीय अध्यक्ष जी, एक मिनट, माननीय एक मिनट वेणुगोपाल जी, एक मिनट। माननीय सदस्यगण, मेरा हमेशा ये आग्रह रहा है, फिर मैं आग्रह कर रहा हूँ कि प्रश्नकाल में जो महत्वपूर्ण समय होता है वो प्रश्नकाल हम सदन में चलने दें, क्योंकि प्रश्नकाल में जहाँ सरकार की जवाब देते होती है, वहाँ माननीय सदस्य अपना विषय उठाना चाहते हैं। मैं आग्रह कर रहा हूँ 12 बजे मैं आपको 2 दिन की बहस पर जो चर्चा हुई उस पर अपना विषय भी रखूँगा। सबको संपोधित धन्यवाद है। लेकिन अगर आप चाहते हैं प्रश्नकाल नहीं चले, नहीं चलना प्रश्नकाल, तो प्रश्नकाल आप प्रश्नकाल चलने देना नहीं चाहते तो बैठे। प्रश्नकाल में किसी भी माननीय सदस्य को जब मैं एज ए स्पीकर 2 दिन की सदन की सारी कार्रवाई पे धन्यवाद भी नहीं दे रहा, प्रश्नकाल महत्वपूर्ण मानता हूं,
तो फिर प्रश्नकाल को चलने दें। आप प्रश्नकाल नहीं चलने देते, सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। আপনারা দেখলেন সংসদের ভেতরের পরিস্থিতি। এবার আপনাদেরকে বলি সংসদের বাইরে কিন্তু একই ধরনের বিরোধ তৈরি করেছিল বিরোধীরা, এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যে এখনো পর্যন্ত কতটা এককাট্টা হয়ে রয়েছে তার কারণ এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সরকার কি অবস্থান নিচ্ছে সরকার এখনো পর্যন্ত জানাচ্ছে না। সরকার কি জানাচ্ছে, সরকারের প্রধানমন্ত্রী তিনি কি জানাচ্ছেন, তিনি অমিত শাহের গতকালকে যে স্পিচটা সেটাকে শেয়ার করে লিখেছেন হোয়াট আ ফাইন স্পিচ, অর্থাৎ কি ধরনের ভালো একটা স্পিচ আপনি দিয়েছেন অমিত শাহ। কিন্তু অমিত শাহ সেই স্পিচের মাঝখানে গালাগালি করতে শুরু করেছিলেন, সেই নিয়ে আপনাদের আগেই ভিডিও দেখিয়েছি যে শালা শালা বলে সম্বোধন করছেন অমিত শাহ। এছাড়াও বিভিন্ন কিছু বলেছেন সেগুলো আমরা বলতে পারিনি, কিন্তু শালা শালা বলে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছেন, এবং সেই স্পিচটাকে কপি করে ওম বিড়লার নো কনফিডেন্স মোশনের উদ্দেশ্যে অমিত শাহের যে বক্তব্য সেটাকে কপি করে সেটাকে শেয়ার করে দেশের প্রধানমন্ত্রী ফাইন একটা স্পিচ বলে সেটাকে অভিবাদন জানাচ্ছেন। এবং অত্যন্ত গুরুতর জায়গা থেকে এই মুহূর্তে একটা প্রশ্ন উঠে আসে যে দেশের প্রধানমন্ত্রী তো সমস্তটাই দেখছেন, তিনি যখন শেয়ার করছেন তিনি বিদেশের কোনো যে বিদেশ যাত্রায় নেই, তাহলে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী সংসদে আসছেন না কেন? তার কারণ কি বলুন তো? তার একটাই কারণ, দেশের প্রধানমন্ত্রীর কাছে কোনো উত্তর নেই। এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একটা কথা বলবে আর আমেরিকার থেকে ওই দিকে কথাটা শুনে সঙ্গে সঙ্গে আবার ট্যারিফের মান বাড়িয়ে দেবে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দেশের প্রধানমন্ত্রী পড়ে রয়েছেন। তার কারণ রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে এই মুহূর্তে কোনো মতেই দেশ কিন্তু ভারতবর্ষ পারছিল না, হার্দিক পুরি বলতে পারছিলেন না যে আমরা রাশিয়ার থেকে তেল কিনে নেবো, কোনো অসুবিধা নেই, এটা বলতেই পারছিলেন না। যখন আমেরিকা বলল যে আমরা 30 দিনের জন্য পারমিশন দিচ্ছি আপনারা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে 30 দিনের জন্য তেল কিনতে পারেন, তখন গদি মিডিয়া থেকে সমস্ত জায়গায় একদম হই হই করে দেখানো হলো নরেন্দ্র মোদীর কি ধরনের একটা ডিপ্লোম্যাটিক একটা বিহেভিয়ার, এবং তার ফলে আমেরিকা পর্যন্ত এই মুহূর্তে পারমিশন দিল। পারমিশন কথাটা তারা দেখায়নি, তারা বলছে যে আমেরিকা নাকি ঝুঁকতে বাধ্য হয়েছে, কিন্তু কে কার সামনে ঝুঁকলো আপনারা একটু বোঝার চেষ্টা করুন। তো আমেরিকা বলছে ভারতবর্ষকে, স্বাধীন ভারতবর্ষকে যে তোমরা এই মুহূর্তে তেল কিনতে পারো 1 মাসের জন্য, 30 দিনের জন্য আমরা আপনাদেরকে অ্যালাউ করলাম তেল কেনার ক্ষেত্রে রাশিয়ার থেকে। তো এই যেখানে ভারতবর্ষের পরিস্থিতি, সেখানে দেশের প্রধানমন্ত্রী আসবেন কোন মুখে? এবং এখনো পর্যন্ত গ্যাসের যে হাহাকার পড়ে গেছে, গ্যাস কোনো মতেই যে মানুষ কিন্তু পাচ্ছেন না, 3 ঘন্টা 4 ঘন্টা প্রত্যেকটা শহরে প্রত্যেকটা রাজ্যের একই অবস্থা। সেটা কলকাতা হতে পারে, সেটা বেনারস হতে পারে, সেটা চেন্নাই হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, প্রত্যেকটা জায়গাতে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে। এবং আজকে সংসদের বাইরে যেভাবে প্রিয়াঙ্কা গান্ধী বসে রয়েছেন আপনারা দেখুন ছবিতে, এবং সেখানে তারা প্রতীকী একটা প্রতিবাদ করছেন, ইট দিয়ে একদম উনুন জ্বালিয়ে তার উপরে কড়াই রেখে প্রতীকী প্রতিবাদ তারা দেখাচ্ছেন, এবং পাশে কাট আউট নিয়ে এসেছেন এলপিজি গ্যাস সিলিন্ডারের, যে এলপিজি পাওয়া যাচ্ছে না তাই জন্য এই আমাদের উনুন জ্বালাতে হচ্ছে। কিন্তু সেটা কিন্তু প্রতীকী নয়, একদমই বাস্তবিক একটা চিত্র। বিভিন্ন জায়গায় বড় বড় রেস্টুরেন্ট, সেগুলোর নাম আমরা নিচ্ছি না, কিন্তু বড় বড় রেস্টুরেন্ট বলতে আপনারা যা বোঝেন 5 তারা হোটেল, সেই রেস্টুরেন্ট গুলোর বাইরে এখন আমরা সত্যি সত্যি বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাচ্ছি যারা দেশ থেকে তারা গ্যাস না পেয়ে উনুন জ্বালিয়ে রান্না করছে। বেসিক কিছু খাবার, বেসিক যাতে রেস্টুরেন্টে রানিং থাকে সেই রকম বেসিক কিছু খাবার তারা উনুন জ্বালিয়ে রান্না করছে শেষ পর্যন্ত। তো এই যেখানে পরিস্থিতি, সেখানে দেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণ চুপ, এবং অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য রাখতে উঠেছেন তখন সংসদের মধ্যে দাঁড়িয়ে শালা শালা করে বক্তব্য রাখছেন। দেশের বিরোধী দল নেতাকে বলতেই দেওয়া হচ্ছে না, হাহাকার করে একদম চাপিয়ে পড়ছে শাসক দলের পক্ষ থেকে। তো সামগ্রিক পরিস্থিতিটা যেখানে এইরকম, সেখানে ওম বিড়লা স্পিকার হিসেবে কিসের ভিত্তিতে 2 মিনিটের বেশি বসবেন? কিন্তু জানেন বিষয়টা। এবং অবশ্যই এই মুহূর্তে ওম বিড়লা তিনিও যে খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই সেটাও আপনাদের জানিয়ে রাখলাম। ওম বিড়লা কিন্তু ইতিমধ্যেই একবার সেন্সার্ড হয়েছেন বিজেপির পক্ষ থেকে, যেভাবে তিনি একদম খুলে আম যাকে বলা হয় পক্ষপাত তুষ্ট আচরণ করে সংসদটা চালাচ্ছেন, সেটা কি এই মুহূর্তে খুব একটা স্বাস্থ্যকর? এর আগেও আমরা সংসদ চলতে দেখেছি, বিরোধী দলনেত্রী যখন ছিলেন সুষমা স্বরাজ 2014 সালের আগে, সেই সময়ে সুষমা স্বরাজ একবার হাত তুলে যদি নক করতেন যে আমি কিছু বলতে চাই, সঙ্গে সঙ্গে মাইক অন করে দেওয়া হতো, তাকে বলতে দেওয়া হতো, যে কোনো মানুষকে থামিয়ে, সরকার পক্ষে যে কেউ থাকতেন তাকে থামিয়ে। সেই পরিস্থিতি থেকে আজকে দেশের বিরোধী দল নেতা বলার সময় তার মাইক পর্যন্ত অফ করে দেওয়া হয়, বিভিন্ন সময় তার বিভিন্ন বলার সময়
সময় বিভিন্ন নেতা মন্ত্রীরা উঠে আসেন এবং বিরোধীরা যখন এককাট্টা হয়ে ওয়েলে নেমে প্রতিবাদ করেন কিংবা নিজেদের সিটে বসেই প্রতিবাদ করেন, সেটাকে দেখানো হয় না। মাঝে মধ্যে লং শটে আপনারা দেখতে পারেন, বেশিরভাগ সময় তাও দেখতে পাবেন না, ক্যামেরাম্যান পর্যন্ত এইভাবে একদম রীতিমতন কম্প্রোমাইজড হয়ে রয়েছেন, কোট আনকোট, যেটা সায়নী ঘোষ গতকাল বলেছিলেন সংসদে বলার সময়। তো সুতরাং সমস্তটা এই মুহূর্তে মিলিয়ে মিশিয়ে রাহুল গান্ধী যেভাবে একটা একতা তৈরি করছেন বিরোধী শক্তির জায়গা থেকে, সেখান থেকে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকার বেশ খানিকটা চাপের পরিস্থিতি আছে। আমরা জানি না এই যুদ্ধের পরিস্থিতিতে আর কি কি প্রভাব পড়বে। ইতিমধ্যেই অটো ভাড়া বেড়ে গিয়েছে, যেহেতু অটোর যে গ্যাস, অটোর যে জ্বালানি, সেটার দাম বেড়েছে, তাই জন্য অটো ভাড়া প্রত্যেকটা রুটেই বেড়ে গিয়েছে। এছাড়া সর্ষের তেল, খাবার যে সর্ষের তেল 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। ভারতবর্ষের যে মুদ্রা, অর্থাৎ ভারতবর্ষের যে INR রুপি, সেইটার দাম $1 সমান 92 টাকা ছাড়িয়ে গিয়েছে, এখনো পর্যন্ত হাইয়েস্ট সেটা প্রায় 93 টাকার কাছাকাছি। আমরা জানি না ভারতবর্ষ কিভাবে এর থেকে বেরোবে, তবে সংসদে কোনো বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের এবং সংসদে কোনো মতেই কোনো উত্তর দিতে পারছে না শাসক পক্ষ। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।